গল্পের শুরুতে আমরা সুইকে দেখতে পাই। সে একজন মিরাকল ডক্টর ছিল, কিন্তু কেউই তার এই আইডেন্টিটির ব্যাপারে জানতো না। তার কাছে অনেক লোক আসতো চিকিৎসা করানোর জন্য, কিন্তু কেউই তার চেহারা দেখেনি। সুই তার মেয়ের সাথে বাসায় যাচ্ছিল। তার মেয়ে তাকে বলছিল, আপনার মেডিকেল স্কিল তো অসাধারণ, তাছাড়া আপনার হাজব্যান্ডও ফিরে আসতে চলেছে। আপনি তো তার জন্য অনেক উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। তখন সে বলে, হ্যাঁ, তাছাড়া আমার শাশুড়িরও চিকিৎসা করাতে হবে। হঠাৎ করে মধ্য রাস্তায় ক্যারিজ থেমে যায়। সেখানে বলা হয় রাস্তার মাঝে একজন আহত হয়ে পড়ে রয়েছে। এটা ছিল ক্রাউন প্রিন্স। সুই তখন তাকে দেখার জন্য বাইরে আসে, কিন্তু সে যখনই রাজকুমারকে ধরে, রাজকুমার তার ওপরে অজ্ঞান হয়ে যায়। মেয়েড এসে তখন সুইকে বলতে শুরু করে, সে তো অনেক বেশি আহত, ম্যাডাম তাড়াতাড়ি করে চলুন, না হলে তো সে মারা যাবে। সুই তখন তাকে বলে, হ্যাঁ ঠিক বলেছো, আমি তাকে মরতে দিব না। সুই তখন সেখান থেকে রাজকুমারকে নিয়ে যায়। সে জানতো না যে এটা ক্রাউন প্রিন্স। তার পেছনে পেছনে তার সৈন্যও চলে এসেছিল। সে তার জেট পায়। রাজকুমারীর বডিগার্ড তখন সবাইকে বলতে শুরু করে, সবাই এক এক জায়গায় চলে যাও, যেখান থেকে পারো রাজকুমারকে খুঁজে বের করো। অন্যদিকে সুই রাজকুমারের চিকিৎসা করছিল। সে তার শরীর থেকে তীর বের করে, আর সে রাজকুমারকে বলে, চিন্তা করবে না, তুমি ঠিক হয়ে যাবে। রাজকুমার তো তাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিল। সুইয়ের মেয়ের তখন বলে, 3 বছর পর আপনার স্বামী এখন ফিরতে চলেছে। তখন রাজকুমার বলে, আচ্ছা তুমি তাহলে যাও, আমি নিজের খেয়াল রাখতে পারবো। তার চিকিৎসা এখনো সম্পূর্ণ হয়নি, তাই সে বলে, আর কিছুক্ষণ আমি ভালোভাবে চিকিৎসা করে নিই, তারপর আমি যাব, তারা আমার জন্য অপেক্ষা করুক। সুই রাজকুমারের চিকিৎসা করছিল, আর রাজকুমার তো তাকে এক নজরে দেখছিল। আর সে তাকে বলে, জেনারেল তো অনেক ভালো একজন ওয়াইফ পেয়েছে, যদি সে তোমাকে ভালোভাবে রেসপেক্ট করতে পারতো। সুই তাকে জিজ্ঞেস করে, আপনি কি বোঝাতে চাইছেন? তখন সে বলে, কিছু না। তারপর সে দাঁড়িয়ে যায় আর বলে, আমি আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে চাচ্ছি, আপনি নিজের খেয়াল রাখবেন। তারপর সে বাইরে চলে যায়। জেনারেলও আসছিল। তারা যেখানে যুদ্ধ করার জন্য গিয়েছিল তারা বিজয়ী হয়ে ফিরেছে, তাই তার সাথে অনেক সৈন্যবাহিনী ছিল। সেখানে লাল ফিতা দিয়ে বাঁধা কিছু একটা ছিল। সবাই বলাবলি করছিল জেনারেলকে আবার বিয়ে করেছে। সেখানে কিছু মানুষ কথাবার্তা বলছিল একজন ডাক্তারের ব্যাপারে। সে অসুস্থ সেনাবাহিনীদেরকে অনেক বেশি সেবা যত্ন করেছে, সে অনেক মহান, তার কারণেই নাকি সবাই এত তাড়াতাড়ি যুদ্ধে জিতে ফিরতে পেরেছে। সুই তো এই সব কিছুর ব্যাপারে কোনো কিছুই জানতো না। সে দাঁড়িয়েছিল আর বলছিল, আমার হাজবেন্ড চলে এসেছে। তার স্বামী তো তাকে একবারও নোটিস করে না। সেখানে ক্যারিজ থেকে একজন মেয়ে বের হয়। তাদের দুজনকে এত বেশি কাছাকাছি থেকে সুই তখন তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? তার স্বামী তখন বলতে শুরু করে, এটা হচ্ছে যাই যাই, সে অনেক ভালো একজন চিকিৎসক, তাছাড়া সে আমার কনকুবাইন। সুই তখন তাকে বলে, তুমি তো আমাকে বলেছিলে তুমি কখনোই কোনো কনকুবাইন রাখবে না, তাহলে তুমি কেন কনকুবাইন এনেছো? তখন সে বলে, একজন কনকুবাইন তো এমনিতেও দরকার, আমি আর কোনো কনকুবাইন আনবো না। মেড রেগে বলে, আপনি কিভাবে এরকম করতে পারেন? সুই তখন তার মেয়েকে থামায় আর বলতে শুরু করে, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেছো, আমাদের আইন মোতাবেক এই বিয়ে একেবারেই অবৈধ। তারপর সে ঝাইঝাইকে বলতে শুরু করে, তুমি কি ব্যাটল ফিল্ডে চিকিৎসা করতে গিয়েছিলে, নাকি আমার স্বামীর সাথে বিয়ে খেলতে গিয়েছিলে? জেনারেল সেখানে সুইকে বলতে শুরু করে, সে আমার ওয়াইফ, তাছাড়া সে সব সৈন্যবাহিনীদেরও দায়িত্ব নিয়েছিল, তাছাড়া আমারও। সবাই সেখানে জানতো যে সুই একজন ডাক্তার, কিন্তু সে মিরাকল ডক্টর এটা কেউ জানতো না। যাও যাও সেখানে তাকে বলতে শুরু করে, তোমার সাথে আমার কোনো কম্পেয়ারই হয় না, আমি সবার সাথে যুদ্ধ করি, তাছাড়া আমি ডাক্তারিও জানি, তোমার মতো এত ফালতু ডাক্তার আমি না, তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তখন সুই বলে, আমার মনে হচ্ছে না আমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য রয়েছে। জেনারেল রেগে সেখানে সুইকে বলতে শুরু করে, তুমি কি আমার ওয়াইফের প্রতি জেলাস হচ্ছ, এই কারণে তুমি তাকে বুলি করছো? তখন সে বলে, আমি কাউকে বুলি করছি না। রাজকুমার তখন সুইর কাছে আসে আর বলে, এখন অনেক বেশি বরফ পড়ছে, চলুন আমরা এখান থেকে চলে যাই। রাজকুমারের পরিচয় গোপন ছিল, এ কারণে কেউই তাকে চিনতে পারে না। জেনারেল রেগে যায় আর বলে, তুমি কাকে এখানে নিয়ে এসেছো? তখন সে বলে, এটা আমার গেস্ট। তখন সে আরো বেশি রেগে যায় আর সে সুইকে বলতে শুরু করে, তুমি একজন বিবাহিত মেয়ে, তুমি কিভাবে অন্য কোনো ছেলের সাথে মেলামেশা করতে পারো? তোমার কি একটু লজ্জা লাগছে না? তখন সুই তাকে বলে, তুমি আমাকে না জিজ্ঞেস করে এখানে একজন মেয়েকে নিয়ে এসেছো, তোমার লজ্জা করছে না? সেখানে যাও যাও মেয়েটা অনেক বেশি সুইকে ইনসাল্ট করতে শুরু করে, তাছাড়া সে রাজকুমারকে অনেক বেশি ইনসাল্ট করছিল। রাজকুমার সেখানে ঝাও ঝাওকে বলতে শুরু করে, আমি তো তোমার ভাবনা চিন্তাই বুঝতে পারি না, তুমি সবাইকে শুধু বলতে থাকো তুমি ভালো, তুমি বেস্ট। ঝাও ঝাও তখন রাজকুমারকে বলতে শুরু করে, তুমি তো সেডিউস করতে নাম্বার 1। তখন সে বলে, তুমি তো আগে বাজি মেরে দিয়েছো, অন্য কাউকে সেডিউস করেছো, তাই তুমি সবাইকে তোমার মতোই মনে করো। সুই সেখানে তাদের কথাবার্তায় শুনছিল, সে তখন কাউকে কোনো কিছুই বলে না। জেনারেল এই সব কিছু শুনে রেগে গিয়েছিল। সে যখনই রাজকুমারকে খুশি দিবে, কিন্তু রাজকুমার খুব সহজে তার হাত থেকে বেঁচে যায়, কিন্তু সে নাটক করতে থাকে যে তার ব্যথা লেগেছে। ইচ্ছে করে রাজকুমার নিচে পড়ে যাওয়ার অভিনয় করে। তখন তাড়াতাড়ি করে তাকে সুই ধরে আর বলে, তুমি কিভাবে আমার পেশেন্টকে মারতে পারো?
জেনারেল তখন বলতে শুরু করে আমি তো তাকে মারিনি, সে ইচ্ছে করে নিচে পড়ে গেছে। রাজকুমার এখানে এরকম ভাব করছিল সে কোনো কিছুই পারে না, কোনো কিছুই জানে না। জেনারেল সেখানে বলতে শুরু করে সে তোমাকে বোকা বানাচ্ছে, তার কোনো কথাই শুনবে না। রাজকুমার সেখানে সুইকে বলে আমার শরীর ভালো লাগছে না, তখন সুই তাকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। জেনারেল সুইকে থামানোর চেষ্টা করে কিন্তু সুই তারপরও তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে রাজকুমার সুইকে জিজ্ঞেস করে আমি তোমার পক্ষ নিয়ে কথা বলেছি, তাই কি তুমি রেগে আছো? তখন সে বলে না, আমার হাজবেন্ডই তো আমার নেই, আমি এখন অন্য কাউকে কী বা বলবো। সুই তারপর রাজকুমারকে বলে আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, কিন্তু রাজকুমার বলে অন্য পুরুষের শরীর দেখা কিন্তু ভালো হবে না। তারপরও সে তাকে শরীরের মধ্যে ওষুধ লাগিয়ে দিচ্ছিল তার জামা সরিয়ে। রাজকুমার সুইকে দেখছিল আর মনে মনে ভাবছিল তুমি আগে যেরকম ছিলে এখনো সেরকমই আছো। আমাদের এখানে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় ৩-৪ বছর আগে যখন যুদ্ধ হচ্ছিল, রাজকুমার সেখানে অনেক বেশি আহত ছিল। সুই সেখানে রুমাল দিয়ে তার শরীর মুছতে শুরু করে কিন্তু রাজকুমার বুঝতে পারে সে একজন মেয়ে। সুই সেখানে রাজকুমারের চিকিৎসা করতে চাচ্ছিল আর সে রাজকুমারকে বলে বেশি চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। রাজকুমার তাকে জিজ্ঞেস করে তুমি কি মেয়ে? সে তখন অস্বীকার করে কিন্তু রাজকুমার তার চুলই খুলে ফেলে। রাজকুমার যেদিন তাকে প্রথমবার দেখেছিল সেদিন থেকে সে তাকে ভালোবাসতে শুরু করেছে। রাজকুমার তখন সুইকে বলতে শুরু করে তুমি একজন মেয়ে, এখানে আসবে না, তোমার সম্মানের মধ্যে আঘাত ফেলবে। তখন সে বলে আমি এখানে চিকিৎসা করার জন্য এসেছি, আমাকে চিকিৎসা করতে দিন। অন্যদিকে আমরা সুইর শাশুড়িকে দেখতে পাই, সে অনেক চিল্লাচিল্লি করেছিল আর বলছিল আজকে সে আসুক বাসায়, তার মাথায় একেবারেই বুদ্ধি নেই, আজকে আমি তাকে শিক্ষা দিব। জেনারেল সেখানে বলতে শুরু করে সে আগে থেকে কোনো কিছু প্রিপেয়ার করে রেখেছিল, সে ওই ছেলেকে এই কারণে এনেছে যাতে সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। ঝাও ঝাও সেখানে বলতে শুরু করে সে যাই করুক না কেন সে তোমার মতো সাকসেসফুল হতে পারবে না। জেনারেলের বোন তখন তার প্রশংসা করতে শুরু করে আর ঝাও ঝাওকে বলে তুমি আমার সিস্টার ইন ল হওয়ার যোগ্যতা রাখো, আমার ভাই এবার একেবারে সঠিক মেয়েকে চুজ করেছে। সেখানে জেনারেলের মাও বলতে শুরু করে তুমি একেবারে আমার ছেলের জন্য পারফেক্ট, সে তো আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। শুয়ে এসে সবাইকে একত্রে দেখতে পায়, তারপর সে জিজ্ঞেস করে সবাইকে আমাকে কোনো কিছু বলতে চান বলে ফেলুন। তার শাশুড়ি তাকে বলতে শুরু করে আজকে আমার ছেলে একজন কনকুমাইন এনেছে, তাই তুমি এত বেশি তামাশা করেছো, মনে রাখবে তুমি একজন হাউস ওয়াইফ, তোমার কাজ হলো তোমার হাজব্যান্ডকে খুশি রাখা এবং তার কথা মেনে চলা। সুইর মেয়ের তখন বলতে শুরু করে আমাদের মিসকে জেনারেল বিয়ে করতে পেরেছে, এটা তার সুকপালের ভাগ্য, না হলে তো সে তাকে টাচ করার যোগ্যতাও রাখে না। এত বছর ধরে আমার মিস আপনার খেয়াল রাখছে, আপনার পা এবং শরীর ঠিক করেছে, তারপরও আপনি এখন তার বিরুদ্ধে কথা বলছেন। ঝাই ঝাই তখন বলে আচ্ছা সে চিকিৎসা করেছে, আমি থাকলে তো 3 দিনেই ঠিক করে ফেলতাম তাকে। সুই তখন বলে ও আচ্ছা এ ব্যাপার, তার শরীর এখনো ভালো নয়, পরবর্তীতে তুমি আমার শাশুড়ির চিকিৎসা করো। তার শাশুড়ি তখন সুইর ওপর চিল্লাতে শুরু করে আর বলতে শুরু করে আমি 3 দিনে ঠিক হয়ে যেতাম আর তুমি আমাকে এত বছর ধরে বসিয়ে রেখেছো। সুই তখন বলে আচ্ছা আপনার যদি মনে হয় আমি আপনার সময় নষ্ট করেছি তাহলে আমি আপনার চিকিৎসার জন্য যে 2000 টেলস ইউজ করেছি সেগুলো আমাকে ফেরত দিন। তখন তার শাশুড়ি তাকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। জেনারেল ও সুইকে বলতে শুরু করে ভুলে যাবে না তুমি এই জায়গায় টাকা ইউজ করছো, অন্য কোনো জায়গা থেকে তুমি টাকা ইউজ করছো না, তুমি আমার ব্যাংক থেকে টাকা ইউজ করছো, তুমি বেশি উপরে ওড়ার চেষ্টা করবে না। তখনই সেখানে রাজকুমার আবারও চলে আসে। রাজকুমার এসে তাদেরকে বলতে শুরু করে তোমরা তো একটা মেয়ের পিছনে পড়েই রয়েছো, তাছাড়া তোমরা কেন সবকিছু বিচার করে দেখছো না কে ভালো করছে কে খারাপ করছে। সুই এতদিন অনেক বেশি পরিশ্রম করেছে আপনার মাকে ঠিক করার জন্য। জেনারেল তখন রাজকুমারকে বলতে শুরু করে আমাদের পারিবারিক মামলায় তুমি আসবে না। তখন সে বলে আমি তো এসবের মধ্যে পড়তেই চাইনি, আপনারাই বাধ্য করেছেন। জেনারেল তখন তাকে বলে তুমি হলে বাইরের মানুষ, এখন এখান থেকে চলে যাও। তখন রাজকুমার বলে আমি গেলে যাও যাওকে এখান থেকে যেতে হবে, সেও বাইরের মানুষ। জেনারেল তখন রেগে যায়। তখন রাজকুমার বলে আমার তো তাকে বাইরের মানুষই মনে হচ্ছে, সে দিন দুপুরে অন্য আরেকজনের স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। জেনারেল তখন রেগে রাজকুমারকে অনেক কথা শোনাতে শুরু করে। তাছাড়া সে সুইকে বলে আমি যখন ছিলাম না তখন তুমি অন্য পুরুষের সাথে সময় কাটিয়েছ, তুমি অন্য পুরুষদেরকে ফাঁসাও। তখন সে অনেক বেশি রেগে যায়। সুই তখন এসব কথা শুনে তাকে থাপ্পড় লাগিয়ে দেয়। তারা সেখানে বলতে শুরু করে তুমি কিভাবে তাকে থাপ্পড় দিলে। সুই তখন সেখানে বলতে শুরু করে আমি সৃষ্টিকর্তার কসম খেয়ে বলছি আমার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই, কিন্তু তুমি কি কসম খেয়ে বলতে পারবে তোমার সাথে অন্য কারোর সম্পর্ক নেই। ঝাও ঝাও এসে বলতে শুরু করে তুমি কিভাবে আমার হাজব্যান্ডের উপর হাত তুললে, তুমি জানো সে আমাদের রাজ্যের জন্য কত কিছু করেছে, কত মানুষের জীবন বাঁচিয়েছে, তুমি কিভাবে তাকে থাপ্পড় দিতে পারো। তখন সে তাকেও থাপ্পড় লাগিয়ে দেয়। সুই তাকে বলে এটা হচ্ছে আমার পরিবারের ব্যাপার, তুমি এখান থেকে দূরে থাকো, না হলে আমিও তোমাকে অনেক ভালো শিক্ষা দিতে পারি। তার শাশুড়ি তখন চিল্লাতে শুরু করে তুমি কিরকম মেয়েকে বিয়ে করেছো। এসব বলতে বলতে তার অবস্থা খারাপ হয়ে যায়, তার আগের অসুখ আবারও বেরিয়ে এসেছিল।
জেনারেল চিল্লাতে শুরু করে, সেখানে ওষুধ আনা হয় কিন্তু দেখা যায় ওষুধ তো শেষ হয়ে গেছে। জেনারেল তখন সুইকে বলতে শুরু করে চিকিৎসা করানোর জন্য। সুই তখন বলে, তোমার ওয়াইফ না বললো সে চিকিৎসা করতে পারে, 3 দিনে ঠিক করে দিবে, তাহলে তাকে চিকিৎসা করতে বলো। যাও যাও তখন সেখানে বলতে শুরু করে, আমি হলাম মিরাকল ডক্টর, আমি তাকে ঠিক করে দিব। তারপর সে চলে যায় তার শাশুড়িকে চেক করার জন্য। চেক করে সে বুঝতে পারে তার মধ্যে তো অনেক অসুখ রয়েছে। যাও যাও ভাবছিল আমি কিভাবে চিকিৎসা করব, কিন্তু এবার চেষ্টা করতে হবে। তারপর সে চিকিৎসা করতে শুরু করে। সুই আর রাজকুমারও ভাবছিল কে জানে সে কি করবে। তারপর সে বলতে শুরু করে তার হার্ট তো ব্লক হয়ে গেছে, তার হৃদয় থেকে রক্ত বের করতে হবে। সুই তখন বলে এটা কাজ করবে না, কিন্তু সে বলে তোমার থেকে ভালো আমি জানি, আমি তোমার থেকে ভালো জানি কিভাবে চিকিৎসা করতে হয়। তাই সুই তাকে আর কোনো কিছুই বলে না। জেনারেল তাকে জিজ্ঞেস করে সত্যি কিভাবে কাজ হবে, তখন সে বলে হ্যাঁ এটাই একমাত্র রাস্তা। সাও সাও রক্ত বের করছিল। রাজকুমার ভাবছিল এত বেশি রক্ত প্রবাহ হলে আমার তো মনে হচ্ছে এই বুড়ি আজকেই মারা যাবে। কিছুক্ষণের মধ্যে তার শাশুড়ি ঠিক হয়ে যায়। জ্ঞান ফেরার কারণে জেনারেল তখন বলতে শুরু করে তুমি তো সত্যি মিরাকল ডক্টর। সুইর শাশুড়ি আর ননদ দুজনেই তখন তার প্রশংসা করতে শুরু করেছিল। সুই বল এটা তো অনেক ভালো ব্যাপার, আপনি ঠিক হয়ে গেছেন, এখন সবাইকে হেঁটে একটু দেখান। তার শাশুড়ি তখন তাকে বলতে শুরু করে আচ্ছা এখনই দেখাচ্ছি, চলতে কি সমস্যা। সে যখনই চলতে যাবে সে নিচে পড়ে যায়। তার শাশুড়ি তখন চিল্লাতে শুরু করে আর বলে আমি কেন চলতে পারছি না, আমি তো আমার পায়ে কোনো শক্তি অনুভব করতে পারছি না। রাজকুমার হাসতে শুরু করে আর বলে তোমরা মিরাকল ডক্টরকে দেখো, সে কত ভালো কাজ করেছে। ছাও ছাও তখন বলতে শুরু করে তুমি কেন বেশি কথা বলছো, তার অনেকগুলো অসুখ ছিল, তাকে বাঁচানোর জন্য আমি এরকম করেছি, সে বেঁচে আছে এটাই তো বেশি। জেনারেল তখন ছাও ছাওকে বলতে শুরু করে তুমি এসব কি করলে। সুই তখন বলে আমার মনে হয় মেডিকেল কিং বেলিতে গিয়ে সেই ডাক্তারকে তোমরা জিজ্ঞেস করতে পারো। সেই ডাক্তারকে সহজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু খুঁজে পেলে তোমার মায়ের পা ঠিক হয়ে যেতে পারে। পরের সিনে আমরা জেনারেল এবং ঝাও ঝাওকে দেখতে পাই, তারা সেই মিরাকল ডক্টরকে খুঁজছিল। তারা দুজনেই সেখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে। তারপর তারা মহল দেখতে পায়। তারা দুজনেই তারপর দৌড়াতে দৌড়াতে সেখানে যায় আর বলে আমরা মিরাকল ডক্টরের সাথে দেখা করতে চাই। ভেতরে গিয়ে তারা নিচে বসে পড়ে আর মিরাকল ডক্টরকে বলতে শুরু করে আমার মাকে বাঁচিয়ে নিন, তার পায়ে কোনো মুভমেন্ট হচ্ছে না। সুই তো সেখানে মিরাকল ডক্টর ছিল, সে তখন তাকে জিজ্ঞেস করে তুমি না জিয়াং পরিবারের মেয়েকে বিয়ে করেছো। জেনারেল বলে হ্যাঁ, কিন্তু সে কোনো কাজেরই না, সে আমার ওয়াইফের প্রতি অনেক বেশি জেলাস হয়েছে, তাছাড়া সে আমার মায়ের ট্রিটমেন্টে অনেক বেশি ডিলে করেছে, তাই আমার মায়ের শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে। ঝাও ঝাও নিচে বসেছিল আর বলছিল আমার শাশুড়িকে ঠিক করে দিন। সুই তখন বলে তোমরা একটা কাজ করতে পারো, তাহলে আমি ভেবে দেখব। তারা জিজ্ঞেস করে কি কাজ করতে হবে, তখন সে বলে 1000 বার তোমরা নত হবে, তাহলে আমি তোমাদেরকে মেডিসিন দিতে পারবো। তখন জেনারেল রাজি হয়ে যায়, কিন্তু ঝাও ঝাও তো এটা করতে চাইছিল না। ঝাও ঝাও বলছিল আমার ভালো লাগছে না, তোমার মা তুমিই করো। জেনারেল তখন তাকে বলতে শুরু করে কিছুদিনের মধ্যে আমাকে পুরস্কার দেওয়া হবে, আমার পথ তখন আর উঁচু হয়ে যাবে। তখন সে বলে তাহলে তুমি রিচ হয়ে যাবে। কথা বলে সেও তখন করতে শুরু করে। অন্যদিকে আমরা রাজকুমারকে দেখতে পাই। রাজকুমার অবশেষে তার সৈনিকদের সাথে দেখা করেছিল। সৈনিক তাকে বলছিল অনেক সময় লাগলো আপনাকে খুঁজতে। রাজকুমার তাকে বলে সব ইম্পর্টেন্ট ম্যাটার তুমি এখন সলভ করো, কোনো সমস্যা হলে আমাকে তুমি জানাবে। গার্ড রাজকুমারকে বলছিল আপনার শরীর ভালো না, আপনি প্যালেসে চলুন, কিন্তু রাজকুমার যেতে রাজি হচ্ছিল না, কারণ সে তো পছন্দ করে সুইকে, এখন সুইকেই বিয়ে করতে চায়। আর সে জানে সুইর কাছে সে থাকলে সুই তার অনেক বেশি কেয়ার করবে। পরের সিন 1000 বার হয়ে গেলে তখন তাদেরকে ওষুধ দেওয়া হয়। ঝাও ঝাও সেখানে মেডিকেল ডক্টরকে বলতে শুরু করে আমি আপনাকে অনেক বেশি অ্যাডমায়ার করি। ঝাও ঝাও তাকে নাম জিজ্ঞেস করে, কিন্তু সুই বলে আমি তোমাকে আমার নাম বলতে পারবো না। তখন সে দৌড়ে গিয়ে পর্দা সরিয়ে দেয়। আর সে মনে মনেও ভাবছিল আমি তো আজকে তোমার চেহারা দেখিয়ে ছাড়বো। সে যখন সুইকে দেখে সে আবারও সুইকে ইনসাল্ট করতে শুরু করে আর বলে তুমি এখানে মেডিকেল বেলির ডাক্তার হয়ে বসে আছো, তুমি এখানে নাটক করার জন্য এসেছো, আমি জানি তুমি ডাক্তার না। সেখানে জেনারেলও বলতে শুরু করে তুমি এখানে কেন নাটক করতে এসেছো। ঝাও ঝাও সেখানে বলতে শুরু করে এই ওষুধগুলো নকল। তারপর সে ওষুধগুলো নিচে ফেলে নষ্ট করে দেয়। সুই তখন তাকে বলে তুমি এসব কিছুকে নকল মেডিসিন বলছো, তুমি এখন এই মেডিসিন আর পাবেও না। ঝাও ঝাও সেখানে বলতে শুরু করে তুমি আমার শাশুড়িকে মারতে চাইছো তাই না, তুমি জানতে আমরা এই জায়গায় আসবো, তাই তুমি আগে থেকে এখানে বসেছিলে। সুই তখন তাকে বলে তুমি ওষুধগুলো নষ্ট করে এরকম মনে করছো যেমন তুমি কোনো অ্যাচিভমেন্ট হাসিল করে ফেলেছো। যাও তাহলে এখন গিয়ে তোমার শাশুড়িকে ঠিক করো। যাও যাও সুইকে আনলাকি বলছিল, তখনই সেখান থেকে একটা তরোয়াল যায়। এসবের কারণে তখন তার গাল একটু কেটে গিয়েছিল। যাও যাও তখন চিল্লাতে শুরু করে আর বলে কে এরকম করেছে। তখনই সেখানে রাজকুমার চলে আসে তার মুখে মাস্ক লাগিয়ে।
সবাই তখন সেখানে নিচে বসে পড়ে আর তাকে সম্মান জানাতে শুরু করে। রাজকুমারী সে বলে, তোমাদের এত সাহস, সুইকে তোমরা এত খারাপ খারাপ কথা বলছিলে। তারা দুজনেই তখন ক্ষমা চাইতে শুরু করে। তখন বলে, তোমরা যদি তার সাথে ভালো ব্যবহার করতে না পারো তাহলে একটু সম্মান দেখাও, এরকম খারাপ ব্যবহারও করবে না। রাজকুমার বলে, ক্ষমা যখন চাইছই, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে ক্ষমা না করবে নিজের গালে থাপ্পড় মারো। তখন সে থাপ্পড় মারতে শুরু করে। রাজকুমারও জানতো না যে মিরাকেল কিং বেলির মাস্টার আমাদের সুই। রাজকুমার ভাবছিল সে এখান থেকে মেডিসিন নেওয়ার জন্য এসেছে তার শাশুড়ির জন্য। সুই বলে, আমি তাদের দুজনের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চাই। সে যখনই চলে যাবে রাজকুমার তখন তাকে তার কোট পরিয়ে দেয়। রাজকুমার তাকে বলে, তুমি এটা নিয়ে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। তারপরও রাজকুমার তাদের দুজনকে ছাড়ে না। তারা অনেকক্ষণ ধরে সেখানে ক্ষমা চায়। রাজকুমার তারপর তাদেরকে সেখান থেকে যেতে দেয়। যাওয়ার আগে জেনারেল তখন তার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে সে যাতে ঝাউঝাউ এবং তার বিয়ের কথা ইম্পেরিয়রকে বলে। জেনারেল তাকে বলছিল, এ সব কিছু আমার ওয়াইফের জন্য হচ্ছে। সে একেবারেই বেকার, সে অন্য একটা পুরুষের সাথে রাতে থাকে। আমি যাওকে বিয়ে করতে চাই, তার কারণে এখন আমার পরিবার বেইজ্জত হচ্ছে, তাই আমি যাওকে আমার ওয়াইফ হিসেবে পেতে চাই। রাজকুমার তাকে বলে, তুমি তোমার ওয়াইফকে ধোকা দিয়েছো, তোমার তো একবারও তাকে বলা উচিত ছিল, তারপর তুমি আবার এসব কথাবার্তা বলছো। জেনারেল তখনও বলছিল, আমি কোনো সমস্যায় পড়তে চাই না, আমি এখন যাওকে বিয়ে করতে চাই। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ইম্পেরিয়রকে বলবো, অর্ডার তোমাদের কাছে পৌঁছে যাবে। রাজকুমারও চায় সুইর যাতে ডিভোর্স হয়ে যায়। রাজকুমার তার মাস্ক সরায় আর ভাবতে শুরু করে, কেমন মানুষ সে, এত হৃদয়হীন, সে তার ওয়াইফের গুণও দেখতে পারছে না। সে থাকতে তার গুরুত্ব দিচ্ছে না, যখন হারিয়ে ফেলবে তখন সে বুঝতে পারবে। এখানে আমাদের বলা হয় কুইন মাদারকে রাজকুমার বলেছিল সে সুইকে বিয়ে করতে চায়, কিন্তু জেনারেল আগে ডিমান্ড করেছিল সে সুইকে বিয়ে করতে চায়, তাই তার বিয়ের প্রপোজাল আগে অ্যাকসেপ্ট করা হয়েছিল আর তার সাথে সুইর বিয়ে হয়েছিল। রাজকুমার দেখছিল যে সুইর সাথে জেনারেলের বিয়ে হয়ে যাচ্ছে, সে সব দেখছিল আর ড্রিঙ্ক করছিল, কারণ তার হার্ট একেবারে ব্রেক হয়ে গিয়েছিল। অন্যদিকে জেনারেল তখন যাওকে বলছিল, আমরা অনেক বেশি অ্যাচিভমেন্ট লাভ করেছি, আমাদের বিয়ের প্রপোজাল তো তারা অ্যাকসেপ্ট করবেই। অন্যদিকে সুই রাজকুমারের কাছে যাচ্ছিল আর বলছিল তার চোটে এখন আবার পট্টি করতে হবে, কিন্তু সে দরজা খুলতে পারছিল না। সে যখনই আবার দরজায় ধাক্কা দেয় রাজকুমারের বুকে গিয়ে পড়ে। সুই তখন রাজকুমারকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? রাজকুমার বলে, আমার বিরক্ত লাগছিল তাই আমি একটু বাইরে গিয়েছিলাম। সুই তাকে বলে, তোমার শরীর এখন ভালো হয়ে গেছে, তুমি এখন বাড়িতে চলে যেতে পারো। রাজকুমার তখন আবারও নাটক করতে শুরু করে। সে বলে, আমার শরীর একেবারেই ভালো লাগছে না। সুই যখনই চেক করছিল রাজকুমার ইচ্ছে করে তার হাতের মধ্যে চাপ দেয় যাতে সে বুঝতে না পারে যে সে অসুস্থ না। সুই তখন বলে, আমি তো তোমাকে অনেক ভালোভাবে চিকিৎসা করেছি, তাহলে কেন তুমি ঠিক হচ্ছ না? তখন সে বলে, আচ্ছা তুমি যদি চাও আমি চলে যাই। তারপর সে চলে যেতে শুরু করে আর সে মনে মনে ভাবছিল সেদিকে আমাকে থামাচ্ছে না। রাজকুমার তখন ইচ্ছে করে তার চোটের জায়গায় আবারও একটা ঘুষি মারে, তখন সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। রাজকুমার ইচ্ছে করে নিজেকে কষ্ট দিচ্ছিল, কিন্তু সে স্মাইল করছিল কারণ সে চায় সুই তাকে থামাক। সুই তখন তাকে থামতে বলে। সুই বলে, তোমার শরীর এখনো ভালো হয়নি, তুমি এখানেই থাকো, তুমি একেবারে ভালো হলে তারপর যেও। রাজকুমার তারপরও নাটক করতে শুরু করে, আমি চলে যাচ্ছি, আমি আপনার জন্য সমস্যা ক্রিয়েট করতে চাই না, কিন্তু সে মনে মনে চাইছিল যাতে সে তাকে থামাক। সুই তাকে বলে, আমার হাজবেন্ড যা ইচ্ছা ভাবুক, কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়েই যাবে। অন্যদিকে আমরা সুইর শাশুড়িকে দেখতে পাই, সে এখনো চিল্লাচ্ছিল আর বলছিল, আমাদের কাছে তো বেশি টাকা নেই, সুইর বিয়ের ডাউরির টাকা আমরা ইউজ করব তোমার এই বিয়েতে। তার বাপের বাড়ি থেকে তাকে তো অনেক কিছু দেওয়া হয়েছে ডাউরিতে। তখন তার ননদও বলতে শুরু করে, আমরা তার ডাউরির অনেক টাকা ইউজ করেছি, তাই তো আমরা এত বড়লোকভাবে বেঁচে থাকতে পারছি। ঝাউঝাউ তখন বলে, সে যদি তার ডাউরি ফেরত পেতে চায়, তখন সে বলে তার হাজবেন্ড চাইলে দিবে আর না চাইলে না দিবে, সে কিছুই করতে পারবে না। ততক্ষণে সেখানে সুই চলে আসে। সেখানে তার শাশুড়ি তাকে বলতে শুরু করে, তুমি যত বছর আমার ছেলের সাথে থেকেছো, এখন তোমাকে সব ডাউরি দিতে হবে। তখন সে বলে, এটা তো কোনো আইনের মধ্যে নেই, আমি এখন যখন চলে যাব সব ডাউরি নিয়েই যাব। তাছাড়া আমার তো মনে হচ্ছে না ঝাউঝাউ অনেক বেকার পরিবারের একটা মেয়ে, সে কিছু না কিছু তো ডাউরি হিসাবে আনবে আপনাদের জন্য, তখন তো আপনারা তার ডাউরি ইউজ করতে পারবেন। জেনারেল সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি এখানে থেকেছো, খেয়েছো, তাছাড়া এখানে টাকা ইউজ করেছো। সুই তখন কসম খেয়ে বলে, আমি তোমার অ্যাকাউন্টের একটা টাকাও টাচ করিনি, চেক করে দেখো। তারপর সেখানে চেক করা হয়, চেকিং হচ্ছিল, কিন্তু তার শাশুড়ি এবং ননদ ভয় পাচ্ছিল কারণ তাদের উপরই সব টাকা নষ্ট হয়েছে। সেই জায়গায় অনেকক্ষণ ধরে একজন লোক চেক করছিল। সেখানে তার মা তাকে বলছিল এসব কিছু চেক করানোর দরকার নেই, কিন্তু জেনারেল বলছিল এসব কিছু আজকে চেক করাতেই হবে। লোকটি বলে, সব টাকা তো আপনার মায়ের পেছনে খরচ হয়েছে, তাছাড়া এখানে 8,000 টেলস বেশি লাগানো হয়েছে, মানে আমি বলতে চাইছি এখানে 8,000 টেলস এক্সট্রা লাগানো হয়েছে। জেনারেল তখন বলে, 8,000 টেলস কে লাগিয়েছে? তখন সুই বলতে শুরু করে, তোমরা যদি এতই লজ্জায় পড়ে যাও তাহলে আমার টাকা ফেরত দিয়ে দিও। তার শাশুড়ি তখন চিল্লাতে শুরু করে আর বলে, আমরা টাকা কেন ফেরত দিব? সুই তখন বলে, আমার টাকা আমি তো ফেরত নিয়েই ছাড়বো।
জেনারেল রেগে যায় আর বলে আমি তোমাকে এখনই ডিভোর্স দিয়ে দিব। পেপার দিয়ে সে সুইকে বলে এখান থেকে চলে যাও। সুই তখন সে পেপার জ্বালিয়ে দেয় আর বলে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না, আমি তোমাকে ডিভোর্স দিব। তাছাড়া সে অনেক বড় একটা লিস্ট দেয় আর বলে সব কিছু আমাকে দেওয়া হয়েছিল, তোমরা জিয়াং পরিবার থেকে সব কিছু নিয়েছো, ধীরে ধীরে আমাকে সব কিছু ফিরিয়ে দিবে। জেনারেল বলতে শুরু করে তুমি এসব কী লিখেছো। তার বোন যায় সেটা ছিঁড়ার জন্য, কিন্তু সে তখন তার মাথার মধ্যে একটা সুই ঢুকিয়ে দেয়। জেনারেলের বোন তখন সেখানেই অজ্ঞান হয়ে যায়। চাও চাও তখন বলতে শুরু করে তুমি এইসব কিভাবে করতে পারো। তখন সে বলে আমার রাস্তার মধ্যে কেউ আসলে তাকে আমি এরকমভাবে সরিয়ে দিব। সুইর শাশুড়ি তখন চিল্লাতে শুরু করে আর বলে আমার মেয়েকে ঠিক করে দাও। তখন সে বলে আমি তাকে ঠিক করে দিব, কিন্তু আমার ডাউরি আমাকে ফিরিয়ে দিতে হবে, আর না হলে যদি আমি 3 পর্যন্ত গুনি তাহলেই সে মারা যাবে। সুই তখন সেখানে 3 পর্যন্ত গুনতে শুরু করে, কিন্তু তারপরও তারা এখনো রাজি হচ্ছিল না। তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন তারা মনে করে সত্যি তার মেয়ে নাকি মারা গেছে। তার শাশুড়ি তখন চিল্লাতে শুরু করে আর বলে তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো, তুমি আমার মেয়েকে ঠিক করে দাও, তাহলে আমি তোমাকে সব ডাউরি দিয়ে দিব। তখন সে রাজি হয়ে যায়। সুই তখন তার ননদকে ঠিক করে ফেলে। তার ননদ তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। জেনারেল সেখানে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে তাকে এখান থেকে বের করে নিয়ে যাও, তারপর তাকে অনেক বেশি চাবুক দিয়ে মারো। গার্ডরা সেখানে গিয়ে কোনো কিছু করবে তার আগে সেখানে রাজকুমার চলে এসেছিল। জেনারেল এবং ঝাও ঝাও দুজনেই তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল রাজকুমারকে দেখে। তারা ভাবে তাদের বিয়ের জন্য হয়তো প্রপোজাল নিয়ে এসেছে। তারা সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। ঝাও ঝাও বলতে শুরু করে এখন আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে, আমরা অনেক বেশি সুখে থাকবো। গার্ড সেখানে ঝাও ঝাওকে বলে আপনার জন্য কোনো নোটিশ এখানে আসেনি, সুইর জন্য এসেছে। তখন সে বলে তার জন্য আবার কি ঘোষণা এলো। তারপর সেখানে বলা হয়েছে সুইর মা বাবা এবং তার পুরো পরিবার অনেক বেশি আত্মসমর্পণ করেছে কান্ট্রির জন্য, তাই তাদেরকে অনেক বেশি সোনা রত্ন এবং টাইটেল দেওয়া হলো। সেখানে জেনারেলকেও ডিউক হিসেবে ঘোষণা করা হয়। তার মা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সেখানে শিউ এবং তার ডিভোর্সের কথা উল্লেখ ছিল। শিউ এবং জেনারেলের মধ্যে ডিভোর্স হয়ে যাবে সবকিছু লেখা ছিল। এসব শুনে তো তার শাশুড়ি একেবারেই খুশি হয় না। জেনারেল সেখানে বলতে শুরু করে আমার আজ ঝাউঝাউয়ের জন্য ইম্পেরিয়র অর্ডার আসার কথা ছিল, সুই কেন এই অর্ডার পেল, তার তো এসব কিছুর কোনো যোগ্যতাই নেই। জেনারেল সেখানে সুইর ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে, সে অন্য ছেলের সাথে রাত কাটায় এনতেন অনেক কিছু বলছিল। ঝাউঝাও বলতে শুরু করে সে তো এত কিছু ডিজার্ভই করে না, আমরা সবাই তাকে একজন ছেলের সাথে হাতে নাতে ধরেছি, এসব কিছু ঝাউঝাও বলছিল। রাজকুমার তখন তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের কাছে কি প্রমাণ রয়েছে তুমি যে তাকে লোকের সাথে ধরেছ। আসলে তারা রাজকুমারের কথাই বলছিল। রাজকুমার যেহেতু মাস্ক পরা সে তখন তাকে চিনতে পারে না আর বলে আমি তাকে এখনই নিয়ে আসছি। তারা সেখানে রাজকুমারকে খোঁজার জন্য যায়, কিন্তু পায় না, কারণ রাজকুমার তো তাদের সামনেই মাস্ক পরা। রাজকুমার সেখানে তার মাস্ক খুলতে শুরু করে, সবাই তো তাকে দেখে একেবারে চমকে যায়। এখন সবাই বুঝতে পারে যে রাজকুমার কি তারা এতক্ষণ ধরে এত খারাপ খারাপ কথা বলছিল। রাজকুমার গিয়ে সুইকে বলতে শুরু করে তোমার এখানে থাকতে অনেক বেশি কষ্ট হচ্ছে, তারা তোমাকে কত বেশি ইনসাল্ট করে, আমি তোমাকে আজকে এখান থেকে নিয়ে যাব, তোমার এখন এই আবর্জনায় থাকার কোনো দরকার নেই। তখন সেখানে তো ঝাউঝাও তার কাছে ক্ষমা চাইতে শুরু করেছিল। রাজকুমার সেখানে ঝাউঝাওকে বলতে শুরু করে তোমাকে ক্ষমা তো আমি করব না, তাছাড়া তোমাকে আমি 1 র্যাঙ্ক নিচে করে দিচ্ছি। সুই সেখানে রাজকুমারকে ধন্যবাদ জানাতে শুরু করে তার পক্ষ নিয়ে এত কিছু করার জন্য। রাজকুমার তাকে বলে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। তখন সে বলে আপনি আমার অনেকবার জীবন বাঁচিয়েছেন। এই সময় কেউ তাদের পাশে ছিল না। রাজকুমার যখনই তাকে কিস করতে যাবে তখনই সেখানে মেয়ের চলে আসে। মেয়ের বুঝতে পারে যে রাজকুমার তাকে পছন্দ করে। রাজকুমার তখন তাকে বলে আমার একটু কাজ আছে, তারপর সে কথা বলে চলে যায়। সুইকে তার মেড বলছিল রাজকুমার তো আপনার কাছে টেনে চলে আসছে, যেমন রাজকুমারকে যেমন প্রতিদিন আমরা নতুন রূপে দেখতে পাই, পরের দিন আমরা দেখতে পাচ্ছিলাম সেখান থেকে সব ডাউরি নিয়ে যাওয়া হচ্ছিল, যে সব কিছু আমাদের সুইর। জেনারেল সুইকে বলছিল তুমি কখনই আমাকে ছেড়ে যেতে পারবে না। রাজকুমার সুইকে জিজ্ঞেস করে তোমার মনে কি এখনো জেনারেলের জন্য ভালোবাসা রয়েছে। অন্যদিকে ঝাউঝাও চাচ্ছিল সুই যাতে চলে যায়, তাহলে সে জেনারেলের সাথে ভালোভাবে থাকতে পারবে। সুই সেখানে দরজা ধরছিল আর রাজকুমার ভাবছিল সে যদি আবারও জেনারেলের কাছে চলে যায় তাহলে আমার কি হবে। সুই আসলে সে দরজা এই কারণে ধরছিল কারণ সে দরজা সেই এনেছিল। সে এখন বলে এই দরজাগুলো এখনই বের করো, এই দরজাও আমি নিয়ে যাব। জেনারেল ম্যানশনে সবাই চিল্লাতে শুরু করে আর বলে তুমি কি দরজাও নিয়ে যাবে, দরজা ছাড়া করে দিবে আমাদের। আশেপাশে সবাই দেখছিল আর বলছিল জেনারেলকে কেন তার ওয়াইফ ছেড়ে চলে যাচ্ছে। রাজকুমার বাইরে অনেক সুন্দরভাবে আয়োজন করেছিল, সে তাকে একেবারে নতুন বউয়ের মতো সম্মান দিয়ে নিয়ে যাচ্ছিল। সবাই সেখানে বলছিল সুইকে কত সম্মান দিয়ে জিয়াং পরিবারে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই বলছিল তার সাথে এরকমই হওয়া উচিত, সে অনেক ভালো একটা মেয়ে। এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবে, যদি ভালো লাগে তাহলে আমাকে পরের পার্টের জন্য কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।